অঙ্ক অঙ্ক হলো সেই সব প্রতীক যেগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন সংখ্যা লেখার জন্য, যেমন 1 2 3 4 5 6 7 8 9 এবং 0। এই যে প্রতীক, এই প্রতীকগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সংখ্যা লিখে থাকি। এই প্রতীকগুলোকেই বলা হয় অঙ্ক। অঙ্ক মোট 10টি, 1 থেকে 9 ও 0। কারণ আমরা এই প্রতীকগুলো ব্যবহার করেই আমরা যত বড় সংখ্যাই হোক সেটি আমরা লিখতে পারি। তো এরপরে সংখ্যা, আসলে সংখ্যা কি? সংখ্যা কোনো বস্তুর পরিমাণ সম্পর্কিত একটি ধারণা পাওয়ার জন্য আমরা যে বিমূর্ত বিষয়গুলোকে একটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, সেটি মূলত সংখ্যা। ধরুন এখানে এই যে অঙ্কগুলো রয়েছে, এখান থেকে যদি আমি এরকম লিখি 2 0 0, এটি একটা সংখ্যা। অর্থাৎ আমি যদি বলি এখানে আমার 200টি কলম রয়েছে, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার কলমের সংখ্যাটি কত বা কলমের পরিমাণ কত আছে। এই অঙ্কগুলো যখন কোনো একটি বস্তুর পরিমাণ নির্দেশ করে, তখন সেটি একটি সংখ্যা। আবার এটা নিজেও কিন্তু এক একটা অঙ্ক। তো এই অঙ্কগুলো ব্যবহার করে কিন্তু আমরা সংখ্যা তো লিখি বা সংখ্যা তৈরি করি। যেমন এখানে 9, এখানে 9 এটি একটি অঙ্ক। আবার এটি, এখন আমি যদি বলি 9টি কলম, তার মানে এখানে 9 দিয়ে একটা সংখ্যা প্রকাশ করছে। যদি বলি 0টি কলম, তার মানে কোনো কলম নেই। আচ্ছা, সংখ্যা কত প্রকার? আমি উচ্চ শ্রেণীতে যে সংখ্যা বিষয় রয়েছে সে বিষয়ে আমি যাব না। আমি যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমার এই ভিডিওটি। সংখ্যা, আমি এখানে 3টি বিষয়ে সংখ্যার ধারণা দেওয়ার চেষ্টা করব। জোড় সংখ্যা। জোড় কথাটির অর্থ হলো জোড়া। আমি যদি এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, এখানে রয়েছে 2টি, অর্থাৎ জোড়া মানে হলো 2টি। এরকম জোড় অবস্থায় থাকায় যে সংখ্যাগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। যেমন 2 4 6, এই সংখ্যাগুলো জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কি? যেগুলো জোড় নয়, যেমন 3, এখানে রয়েছে 1 2, মানে এই দুটো দিয়ে একটা জোড়, দুটো দিয়ে জোড় হয়। যদি এরকম হয়, এখানে একটা জোড় থাকলো, এখানে একটা জোড় থাকলো, সব মিলিয়ে এই সংখ্যাটি 5। তার মানে এটি জোড় সংখ্যা নয়, এরকম বিজোড় সংখ্যা। আমি আরও 2-4টি বিজোড় সংখ্যার উদাহরণ দিচ্ছি। 3 5 7 9, এগুলো বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এরপরে রয়েছে মৌলিক সংখ্যা। আসলে মৌলিক সংখ্যাটা একটু বিস্তারিত, তারপরেও আমি বলার চেষ্টা করছি যে এখানে বইয়ের যে একটা সংজ্ঞা রয়েছে, আমি সেই সংজ্ঞায় যেতে চাই না।
আমি একটু ভিন্নভাবে বলতে চাই যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যে সংখ্যাগুলোকে এক এবং ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দেই, ধরুন 2 দিয়ে আমি না এটা নয়, ধরুন 5কে কেবল 1 দিয়ে যদি ভাগ দেই নিঃশেষে বিভাজিত হলো। আবার 5কে আমি 5 দিয়ে ভাগ দিলাম, একবার গেল। অর্থাৎ 1 দিয়ে ভাগ করা যায় এবং ভাগ করার পরে কোনো অবশিষ্ট থাকে না। 5 দিয়ে ভাগ করা যায়। এছাড়া 5কে আমি যে কোনো সংখ্যা দিয়ে, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে আমি যদি বিভাজন করি, যদি 2 দিয়ে ভাগ দেই, উদাহরণ দেওয়ার জন্য 5কে আমি 2 দিয়ে ভাগ দিলাম, 2 বার গেল, 4, অবশিষ্ট থাকে 1। 5কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, একবার যাবে, অবশিষ্ট থাকলো 2। অর্থাৎ এই যে 5, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 1 দিয়ে ভাগ দেওয়া যায় এবং এই 5 দিয়েই ভাগ দেওয়া যায়, এবং ভাগ দেওয়ার পরে অবশিষ্ট থাকছে না। এছাড়া অন্য এই যে 5কে ভাগ দেওয়ার জন্য আমি 2 দিয়ে ভাগ দিয়েছি, 3 দিয়ে ভাগ দিয়েছি, 4 দিয়ে ভাগ দিলেও ঠিক একই ফলাফলই আসবে। অর্থাৎ এরকম যে সংখ্যাগুলো রয়েছে যেগুলোকে শুধু 1 দিয়ে এবং ওই নির্দিষ্ট সংখ্যাকে ভাগ দেওয়া যায়, এবং ভাগ দেওয়া যায় যে কোনো সংখ্যা দিয়ে, কিন্তু ভাগ দিলে অবশিষ্ট থেকে যায়, সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আমি কয়েকটি মৌলিক সংখ্যার উদাহরণ লিখি। 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এরকম। তো এই সংখ্যাগুলো আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন যে এই সংখ্যাগুলোকে শুধু 1 এবং ওই নির্দিষ্ট সংখ্যা দিয়েই ভাগ দিলে নিঃশেষে বিভাজিত হয়, আর না হলে বিভাজিত হয় না। তো আজকে এটুকুই আলোচনা করলাম। পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। সঙ্গে থাকবেন। শুভকামনা।